আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি বর্তমানে আপনাদের সকলের প্রিয় ভূত.com-এর একজন মডারেটর হিসেবে নিযুক্ত আছি। আজ আমি আপনাদের সামনে আবারও ফিরে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমার এক বড় ভাই তার খালামণির কাছ থেকে সংগ্রহ করেছি। ভাইয়ের সাথে আমার পরিচয় ভালো থাকার ফলে মাঝে মধ্যেই ওনার বাসায় যাওয়া আসা হয়। ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্কের সুবাদে আমার পরিচয় হয় ভাইয়ার খালামণির সাথে। শুরুতেই বলে রাখি যে ভাইয়ার খালামণি ও তার পরিবারের নাম প্রকাশে আপত্তি থাকায় এই ঘটনায় আমি যতগুলো নাম ব্যবহার করব তার সবগুলোই ছদ্মনাম। ভাইয়ার খালামণির নাম আয়েশা। আমরা ওনাকে আয়েশা আন্টি নামেই ডাকি। ঘটনাটি আয়েশা আন্টির পুরো পরিবারের সাথে ঘটলেও ওনার 3 মেয়ে বিশেষভাবে প্রভাবিত। ওনার বড় মেয়ের নাম ত্রিনা, মেজ মেয়ে মাইশা এবং ছোট মেয়ে রিসা। আয়েশা আন্টির 3 মেয়েই ভূত.com-এর নিয়মিত শ্রোতা। আমি ভূত.com-এর সাথে যুক্ত হবার পর আমার ঘটনা প্রচার হলে ওনারাও আমাকে শুধুমাত্র নামেই চিনতেন। সরাসরি ওনাদের সাথে আমার দেখা না হলেও আয়েশা আন্টির সাথে প্রায়ই দেখা হতো। এই তো কিছুদিন আগে আমার সেই বড় ভাইয়ার বাসায় তার জন্মদিন উপলক্ষে দাওয়াত পাই। সেখানে গিয়ে আবার দেখা হয় আয়েশা আন্টির সাথে। আন্টির সাথে দেখা হলে তিনি আমাকে বলেন আমি যেন খাবার খেয়েই চলে না যাই। উনার নাকি আমার সাথে কিছু কথা আছে, এই বলে উনি আমাকে অপেক্ষা করতে বলেন। বাড়ির পুরুষদের আর অতিথিদের খাওয়ার পালা শেষ হবার পর বাড়ির মহিলারা খেতে বসেন। প্রায় 20 মিনিট পর আন্টি খাওয়া শেষ করে আমার কাছে এসে বলেন, দেখো বাবা সাবিত, তোমার সাথে আমার কিছু কথা আছে। আসলে তুমি তো ভূত.com-এর স্টোরি শেয়ার করো, তাই আমি চাচ্ছিলাম তোমার মাধ্যমে আমিও একটা ঘটনা শেয়ার করব। যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আমার ঘটনাটি শুনতে পারো। ঘটনা শুনে যদি লেখার মতো হয় তুমি তবে সেটা শেয়ার করতে পারো। কোনো জোরাজুরি নেই বাবা, কিন্তু নামগুলো উল্লেখ করবে না। আন্টির কথা শুনে আমার মনে খুশির সঞ্চার হয়, কারণ ঘটনা কালেক্ট করা এমনিতেই যথেষ্ট কষ্টসাধ্য কাজ। আর ঘটনা যখন নিজে থেকেই আমার কাছে চলে এসেছে তখন সেটা ছেড়ে দেওয়ার মতো বোকা আমি নই। তাই আমি নিজের সকল মনোযোগ একত্রিত করে আন্টির কাছ থেকে ওনার ঘটনা শোনার প্রতি তা কেন্দ্রীভূত করি। প্রিয় লিসেনার্স, আপনাদের জন্য একটি সারপ্রাইজ অপেক্ষা করছে। জানতে চান? তবে শুনুন, আজকের এই ঘটনাটি হতে চলেছে একটি স্পেশাল কম্বো স্টোরি। ভূত.com-এর ইতিহাসে 3য় কম্বো স্টোরি এটি। প্রথমবারের মতো আপনাদের সামনে আমরা 5 জন এসেছি এই ঘটনাটি নিয়ে। আমাদের সাথে কে কে আছে সেটা শুনে নিন। আপনাদের সবার প্রিয় স্টোরি টেলার তানভীর তুষার, মোস্তফা আলম রোমান, সিফাত আলম এবং বহুদিন পর ফিরে এসেছে ইউশ। জি হ্যাঁ লিসেনার্স, আপনারা ঠিকই শুনছেন, আমরা 5 জন মডারেটর মিলেই আপনাদের জন্য আজকের ঘটনাটি লিখেছি। বরাবরই ভূত.com টিম আপনাদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হতে চায়, আর তারই ধারাবাহিকতায় আমাদের এই কম্বো স্টোরি নামক নতুনত্বের শুরু হয়েছিল গত বছরের হ্যালোইনে। এবার প্রথমবারের মতো আপনারা আপনাদের প্রিয় 5 জন মডারেটরের লেখকি ভঙ্গি একই ঘটনায় উপভোগ করতে চলেছেন। যাই হোক, এবার ঘটনায় আসা যাক। রাসেল ভাই এবং লিসেনারদের কাছে বিনীত অনুরোধ জানাই যেন ঘটনার ভেতরে থাকা আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আয়েশা আন্টির কাছ থেকে ঘটনাটি শোনার পর আমি সিফাত, রোমান, তুষার ভাই আর ইউশের সাথে ঘটনাটি শেয়ার করি। আর তাই আয়েশা আন্টির ভাষাতেই আমরা আপনাদের কাছে ঘটনাটি তুলে ধরতে চাই। আয়েশা আন্টি। আমার নাম আয়েশা। পেশায় আমি একজন গৃহিণী। আমার হাজব্যান্ড একটি রেপুটেড কোম্পানিতে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। আমার ঘটনাটি আসলে আমার 3 মেয়েকে কেন্দ্র করে। আল্লাহর অশেষ রহমতে আমার 3টি কন্যা সন্তান আছে। আমার বড় মেয়ের নাম ত্রিনা, মেজ মেয়ে মাইশা আর ছোট মেয়ের নাম রিসা। তাদের মধ্যে বয়সের ব্যবধান খুব একটা বেশি নয়। আমার বড় মেয়ে তার ছোট 2 বোনকে খুবই স্নেহ করে আর ভালোবাসে। আসলে তারা 3 জন, বোন কম বন্ধু বেশি। তাদের এই মিল মোহাব্বত দেখে আমার প্রাণ যেন জুড়িয়ে যায়। এখনো আমার 3 মেয়ে একত্রিত হলে আমার বড় মেয়ে নিজে রান্না করে ছোট 2 মেয়েকে নিজ হাতে খাইয়ে দেয়।
আমার অনুপস্থিতিতে সেই যেন তাদের মা। আমি ভাবতাম এরা একে অপরকে ছাড়া থাকবে কিভাবে, কেননা মেয়ে বড় হলে তাদের বিয়ে তো দিতেই হবে। যাই হোক, কয়েক বছর আগের ঘটনা। আমি আমার 2 মেয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যাই। বড় মেয়ের পরীক্ষা থাকায় সে তার বাবার সাথে বাসায় ব্যস্ত ছিল। আমার হাজবেন্ড যথেষ্ট ব্যস্ত একজন মানুষ, পরিবারকে সময় দেওয়ার মতো সময় তার ছিল না বললেই চলে। আমি নিয়মিত আমার মেয়েকে ফোন করে তার পড়াশোনার অবস্থা সম্বন্ধে জানতে চাইতাম। 4-5 দিন গ্রামের বাড়িতে কাটিয়ে ফিরে আসছি নিজের বাসায়। সময়টা তখন আনুমানিক সন্ধ্যা 7টা থেকে 7:30 হবে। চাবি দিয়ে মেইন গেট খুলে ভেতরে গিয়ে দেখি বাড়িতে কোনো আলো নেই। এই দেখে আমি ভাবি হয়তো আমার বড় মেয়ে তার বাবার সাথে বাইরে কোথাও গিয়েছে। আমি মনে মনে ভাবি বাইরে গেলে তো আমার হাজবেন্ড আমাকে ফোন করে জানাবে, কি জানি হয়তো ভুলে গেছে। এটা ভেবে আমি ঘরের লাইট জ্বালাতেই দেখি আমার বড় মেয়ে ডাইনিং টেবিলের উপরে পা তুলে চেয়ারে বসে আছে। আমি রীতিমতো অবাক হয়ে যাই তার এই অবস্থা দেখে। এমন অবস্থায় আমি তাকে আগে কখনোই দেখিনি। আমি তাকে ধমক দিয়ে বলি, কিরে, বাসায় কয়দিন ছিলাম না আর সব আদব কায়দা ভুলে গেছিস? বেয়াদবের মতো এভাবে বসে আছিস, আর লাইট জ্বালাসনি কেন? আমার কথায় আমার মেয়ের মধ্যে কোনো প্রতিক্রিয়াই নাই। সে তার মতো চেয়ার থেকে উঠে নিজের রুমে চলে গেল। তার পেছন পেছন আমার বাকি 2 মেয়েও চলে গেল। বাড়ির অবস্থা দেখে আমার প্রচণ্ড রাগ হচ্ছিল, কেননা সব কিছু ছিল অগোছালো আর এলোমেলো। বাড়িতে প্রাপ্তবয়স্ক 3 জন মেয়ে থাকার পরেও যদি এমন অবস্থা হয় তাহলে সেটা মেনে নিতে সবারই কষ্ট হবে। আমি ঘরে ফিরে ফ্রেশ হয়ে গোছগাছ শুরু করে দেই। এদিকে রাতের রান্নাটাও করতে হবে। তাই ভেবে আমি আমার মেয়েদের ডেকে বলি তারা যা খেতে চায় তা নিয়ে রান্নাঘরে সবকিছু রেডি করে রাখি যেন রান্না করতে সুবিধা হয়। আমার ডাক শুনে মেজো মেয়ে মাইশা রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পর আমার বড় মেয়ের রুম থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসলে আমি দৌড়ে গিয়ে আমার ছোট মেয়ে রাইসাকে তার বড় বোন তৃণার ডান কানে থাকা দুল কামড় দিয়ে সজোরে টেনে ধরেছে দেখতে পাই, আর তারই ব্যথায় তৃণা চিৎকার করছে। এসব দেখে আমার রাগ চরমে পৌঁছে যায়, আর আমি রিশাকে চড় মেরে ওকে জিজ্ঞেস করি এই আচরণের কারণ কি। রিশা আমাকে কোনো উত্তর না দিয়ে তৃণার দিকে তাকিয়ে বলে, কেন এসেছিস? মহান হতে গুরুজি তোকে কেন যে মেরে ফেলেনি, ভালোই হয়েছে, এবার আমাদের হাতে তোর মরণ হবে। এই বলে রিশা তার মেজ বোন মাইশার দিকে তাকিয়ে ফিক করে হাসতে থাকে। মাইশাকেও দেখলাম মাথা ঝুঁকিয়ে হেসে চলেছে। তৃণাকে দেখলাম চোখ বড় করে রাগে একবার রিশা একবার মাইশার দিকে তাকিয়ে আছে। আমি রিশা আর মাইশাকে তৃণার রুম থেকে বের করে নিয়ে আসছিলাম, তখনই তৃণা বলে ওঠে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, ওস্তাদের এই পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি। কোরবানি দিতে হলে দেব, তবুও তোদের ভয় পাবো না। এই কথা শুনে রিশা ও মাইশা গজগজ করতে করতে যে যার রুমে চলে যায়। আমি কিছুই বুঝতে পারছিলাম না এ কি অবস্থা, কি হচ্ছে। এদিকে তৃণার জন্য ছেলে দেখা হচ্ছিল ওর বিয়ের জন্য। এখন সব সমস্যা, আমি আমার পরিবার এফোর্ড করার মতো অবস্থায় ছিলাম না। আমি রিশার রুমে এসে ওকে জিজ্ঞেস করি সে কেন এভাবে বড় বোনের কানের দুল ধরে টানছিল, কিন্তু তখন সে কিছুই বলল না, আর কেমন যেন ব্যাপারটা এড়িয়ে গেল। শুধু সে বলল সে তার আপুর কাছে যাবে না। সেদিন আমার হাজবেন্ড ফিরে এলে আমি তাকে সব কিছু জানাই। আমি তার কাছ থেকে কোনো সিরিয়াসনেস আশা করিনি অবশ্য। যথারীতি আমার কথা শুনে সে উড়িয়ে দিল। এর পরের দিন আমি লক্ষ্য করি আমার বড় মেয়ের সাথে বাকি 2 মেয়ে কোনো কথাই বলছে না। আমার বড় মেয়েও ছোট বোনদের নিজের কাছে ডাকছে না। এসব দেখে আমি খুবই অবাক হতে থাকি। কিছুদিন আগে যাদের মধ্যে এত মিল ছিল তারা আজ হঠাৎ এমন কেন হয়ে গেল তা আমি কিছুতেই ভেবে পাচ্ছিলাম না। আস্তে আস্তে অবস্থার অবনতি ঘটতে থাকে। আমার কোনো মেয়েই একজন আরেকজনকে সহ্য করতে পারছিল না। প্রতিদিনই কিছু না কিছু ঘটেই চলেছে। সারাদিন ঝগড়া করেও মাঝে মাঝে সেটা মারামারির পর্যায়ে চলে যেত। আমি একা কিছুতেই তাদেরকে সামনে রাখতে পারছিলাম না। তাদের মধ্যে হুট করে কেমন যেন হিংসার সঞ্চার হয়। দেখা যেত বড় মেয়েকে কোনো জামা কিনে দিলে ছোট মেয়ে তা ছিঁড়ে ফেলতো, আর ছোট মেয়েকে কিছু দিলে মেজো মেয়ে তা ফেলে দিত বা নষ্ট করে ফেলতো। খাবার টেবিলে বসেও ঝগড়া করতো তারা। এমনও হয়েছে আমার বড় মেয়ে খাবার ভর্তি প্লেট ছুঁড়ে মেরেছে তার বোনদের দিকে। অন্যদিকে আমার মেজো মেয়ে মাইশা তার আপুকে বাথরুমে আটকে তার রুমের দরজা বন্ধ করে চলে গেছে। সারাদিন তার দেখা না পেয়ে তার রুমের সামনে গিয়ে দেখি বাইরে থেকে লক করে দেয়া রুম। রুমে ঢুকে দেখি বাথরুমের দরজা বাইরে থেকে লক। দরজা খুলে দেখি তৃণা অজ্ঞান হয়ে বাথরুমের ফ্লোরে পড়ে আছে।
পেছন ফিরে মাইশাকে ডাকতে যাব তখন দেখি মাইশা আমার পেছনেই দাঁড়ানো। বোনের এই অবস্থা দেখে সে দিব্যি হাসছে। আমি একাই তৃণাকে বিছানায় নিয়ে যাই। তার জ্ঞান ফিরে এলে তাকে কে আটকে রেখেছিল জিজ্ঞেস করি, কিন্তু সে কিছুই বলে না। ব্যাপারটা এমন হয়ে গিয়েছিল যেন তারা ভেতরে ভেতরে একে অপরকে যেভাবে পারে ক্ষতি করতে চাইছে, কিন্তু কাউকে তা বুঝতে দিতে চাইছে না। আর কোনো অঘটন ঘটার আগেই আমি আমার হাজব্যান্ডকে সব জানাই। আমার হাজব্যান্ড তাদের নিয়ে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যান। সেখানে গিয়ে আমি বোকা বনে যাই, কেননা সেখানে তাদের ব্যবহার ছিল পুরোই উল্টো। তারা এমনভাবে কথা বলছে যেন একজন আরেকজনকে খুব ভালোবাসে। আমার হাজব্যান্ড সারাদিন বাসায় থাকে না, আর সে আমার কথা বিশ্বাস করে তাদেরকে ডাক্তারের কাছেও নিয়ে এসেছে। কিন্তু আমি নিজেই আমার হাজব্যান্ডের কাছে মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেলাম, তাও আমার নিজের মেয়েদের জন্য। খুব খারাপ লাগছিল আমার। বাসায় এসে আমার হাজব্যান্ড আমার সাথে প্রচণ্ড রাগারাগি করেছিল বিষয়টা নিয়ে। আমার হাজব্যান্ডের সামনে আমার 3 মেয়েই এমন ব্যবহার করে যেন তাদের মধ্যে কোনো সমস্যাই নেই। এবারে আমি সম্পূর্ণ একা হয়ে যাই। আমার হাজব্যান্ডকে আমি কিছুই জানাতে পারছিলাম না, কেননা সে আমার কথা বিশ্বাসই করবে না। আমার মেয়েদের এমন অবস্থা মানতেও পারছি না। সারাদিন ঝগড়া মারামারি আমার আর সহ্য হচ্ছিল না। এই জন্য আমার বড় মেয়ের বিয়ের জন্য ছেলে দেখা হতে থাকে, কিন্তু কোনো লাভ হচ্ছিল না, কেননা কোনো কারণে সেই বিয়ের কথা আর এগোতো না। আর যেগুলো একটু এগোতো সেগুলো সমস্যা কি ছিল জানো? চিন্তা করো না, জানতে পারবে। অনেকের কাছেই এসব সমস্যা আমি শেয়ার করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তবে সবাই আমাকে একটা কমন পরামর্শ দিয়েছিল, আর সেটি হলো হুজুর দেখানো। আমি বিষয়টিকে নিয়ে অনেক ভাবি। একসময় সিদ্ধান্ত নেই যে ভালো একজন হুজুরের তদবির গ্রহণ করব। এই বিষয়ে হাজব্যান্ডকে কিছু জানাই না, কেননা কোনো লাভ হবে না। আর তাই নিজেই খোঁজ নিয়ে এক হুজুরের সন্ধান পাই। হুজুরকে বাসায় নিয়ে আসার জন্য অনুরোধ করায় তিনি কিছুদিন পর বাসায় আসেন। বাসায় ঢুকে তার মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। কী কারণে তার মুখের রং মলিন হয়ে গিয়েছিল তার সেদিন জিজ্ঞেস করা হয়ে ওঠেনি, কেননা আমি খুব খারাপ কিছুর জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। হুজুরকে ড্রয়িং রুমে বসতে দিয়ে তার জন্য চা নিয়ে আসতে যাই। মেয়েরা যে যার রুমেই ছিল, তাদেরকেও কিছু জানতে দেয়নি আমি। হুজুরকে চা দিলে হুজুর চা খেতে খেতে আমাকে সমস্যার কথা জিজ্ঞাসা করেন, আসলে কি হয়েছিল আর কবে থেকে হয়েছে। হুজুরের কথা শুনে আমি 3 মেয়েকে ড্রয়িং রুমে ডাকি। আমার মেয়েরা চলে এলে হুজুর একে একে 3 জনের নাম জিজ্ঞেস করেন আর সমস্যা জানতে চান। আমি তখন হুজুরকে সবটা খুলে বলি। এবার বলি আমার বড় মেয়ের বিষয়ের সমস্যাগুলো। আমার বড় মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসলে মাইশা আর রিশা আজব আচরণ করত। তৃণাকে ওরা সাজতে দিত না, আর শাড়িও পরতে দিত না। ওর যত মেকআপ ছিল সব পানিতে ফেলে দিত, নয়তো অন্য কোনোভাবে নষ্ট করে ফেলতো। খুব কষ্ট করে মাঝে মাঝে তৃণাকে পাত্রপক্ষের সামনে আনা হলে কোনো না কোনোভাবে সে বিয়ের ব্যাপারটা মানা করে দিত। আমি বারবার আমার মেজো মেয়েকে জিজ্ঞেস করতাম যে সে তার ছোট বোনদের সাথে কেন এমন করছে। উত্তরে মেজো মেয়ে বলতো সে নিজে বিয়ে করতে চায় তার কাজিন অর্থাৎ আমার বোনের ছেলেকে। আমার ছোট মেয়ে বলতো সে তার স্বামীকে এনে দাঁ দিলে এই বিয়ে সে হতে দেবে না। এই কথাগুলো শুনে আমি অবাক হয়ে যেতাম। আমার ছোট মেয়ের স্বামী আবার কোথা থেকে এলো? ওকে আমি প্রচুর বকাবকি করতাম এগুলো নিয়ে। মাইশা যখন তার কাজিনকে বিয়ে করতে চাইতো তখন আমার বড় মেয়ে তৃণা মাইশার উপর রেগে গিয়ে বলতো ওকে বিয়ে করার চেয়ে মরে যা, এই বিয়ে আমি হতে দেব না। আমার এই কথাগুলো শুনে হুজুর আমাকে 3 গ্লাস পানি আনতে বললেন। আমি 3 গ্লাস পানি এনে দিলে হুজুর গ্লাসের পানিতে কিছু একটা পড়ে ফু দেন, আর একটা সাদা কাগজ বের করে সেই কাগজে কিছু আয়াত লিখে একে একে আমার 3 মেয়ের সামনে ধরেন কাগজের লেখা পড়াবার জন্য। লেখা পড়ার পর আমার 3 মেয়ে 3 গ্লাসের পানি খেলে হুজুর তাদের জিজ্ঞাসা করেন, আপনারা কবে থেকে আপনাদের সাথে কি হচ্ছে আমাকে একটু খুলে বলুন। আমি কিন্তু জানি এখানে কে কে আছে, ভয় নেই, আমাকে খুলে বলুন। ওরা কিছু করতে পারবে না, বলুন আল্লাহর ওয়াস্তে। হুজুরের কথা শুনে আমার বড় মেয়ে শুরুতে তার যেসব সমস্যাগুলো ছিল সেগুলো বলতে শুরু করে। আমার 3 মেয়ের সমস্যাগুলো আমি আমার মতো করে শেয়ার করছি। আমার বড় মেয়ে তৃণার সমস্যা। 3 বোনের মাঝে সবার বড় তৃণা। শান্ত স্বভাবের তৃণার অভ্যাস ছিল রাত জেগে বই পড়া। চারিদিকে গরমে অতিষ্ঠ হয়ে উঠছে সব, ব্যালকনিতে বসে তাই নিয়মিত বই পড়ে তৃণা। প্রতিদিন রাতের মতো সেদিনও রাতে ডিনার শেষ করে ব্যালকনিতে রাখা একটা চেয়ারে বসে বই পড়ায় মনোযোগ দিয়েছিল তৃণা।
ব্যালকনির ওপাশে নিকষ কালো অন্ধকার জমাট বেঁধেছে অনেক আগেই। রাতের নিস্তব্ধতা ভাঙার মতো কোনো শব্দ নেই কোথাও। বাতাসও যেন থমকে গেছে। প্রচুর গরমে অস্বস্তি নিয়েও এক মনে বই পড়ে যাচ্ছে তৃণা। হঠাৎ গরমের মাত্রাটা আরও বাড়িয়ে দিতেই যেন উদয় হলো লোডশেডিং। কারেন্ট চলে যাওয়ার পরে চারিদিক আরও নিস্তব্ধ হয়ে গেল। বাতাসের লেশমাত্র নেই বাইরে। বইটা বন্ধ করে চেয়ার থেকে উঠতে যাবে, ঠিক সেই সময় একটা ঠান্ডা বাতাস এসে লাগলো তার শরীরে। এক মুহূর্তের জন্য সব গরম ছাপিয়ে এক প্রশান্তির জগতে চলে গেল তৃণা। এত শান্তির ঠান্ডা বাতাস সে আগে কোনোদিন অনুভব করেনি। তখনই তার নাকে ভেসে এলো এক সুন্দর সুগন্ধ, একটি মিষ্টি গন্ধ যেন তাকে মোহিত করে ফেলছিল। এমন সুন্দর সুবাস এর আগে কখনো কোথাও পায়নি সে। তারপর তৃণা ব্যালকনি থেকে উঠে রুমে চলে গেল। পুরো রুমে সেই ঠান্ডা বাতাস প্রবহমান, আর রুম জুড়ে মিষ্টি সুগন্ধ ভেসে বেড়াচ্ছে। তার মনে হতে লাগলো গন্ধটা যেন শেষ না হয়ে যায়। এসব ভাবতে ভাবতেই আবার কারেন্ট চলে আসলো। ঠিক যতটা দ্রুততার সাথে সেই ঠান্ডা বাতাস তার ঘ্রাণটা এসেছিল কারেন্ট আসার পরে, ঠিক তত দ্রুতই সেটা মিলিয়ে গেল। সেদিন রাতে আর পড়ায় মনোযোগ দিতে পারল না তৃণা। শরীর কেমন যেন ভার মনে হতে থাকলো তার। সে বই রেখে ঘুমিয়ে পড়ল। গভীর রাতে ঘুমের মাঝে তার মনে হতে লাগলো কেউ ফিস ফিস করে তার কানে কিছু একটা বলছে। একটা সুর একইভাবে কিছু বলছে। সে নাকি চাইলেও সজাগ হতে পারছিল না, আর ভালো করে বুঝতেও পারছিল না তার কানে কে কি বলছে। ঘুমের মাঝে ফিসফিস করে তার কানে কেউ কিছু বলে যাচ্ছিল, সেই সাথে মিষ্টি সুগন্ধটা আবারও সে টের পাচ্ছিল। এরপর পাখিদের কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেল তার। চোখ মেলে তাকাতেই সে নিজেকে ব্যালকনির চেয়ারে আবিষ্কার করলো। চারিদিকে ভোরের আলো আর পাখিদের ডাক। সে অনেক অবাক হলো। তার স্পষ্ট মনে আছে সে ব্যালকনি থেকে উঠে রুমে গিয়ে শুয়েছিল। তাহলে এখানে আসলো কি করে? সে ভাবলো হয়তো ঘুমের মাঝে উঠে এসে বসেছে, কিন্তু তার মনে পড়ল তার তো ঘুমের মাঝে হাঁটাহাঁটি করার কোনো সমস্যা নেই। তৃণা মনের ভুল ভেবে ব্যাপারটা উড়িয়ে দিল। কিন্তু সমস্যা হলো যখন সে টানা 3 দিন এই সমস্যার সম্মুখীন হলো। প্রতিদিন নিয়ম করে রাতে একবার লোডশেডিং, আর পুরো রুমে ঠান্ডা বাতাসের সাথে সেই পরিচিত মিষ্টি সুগন্ধ। প্রতিদিন রাতে সেই ফিসফিস শব্দ, আর সকালে উঠে নিজেকে ব্যালকনির চেয়ারে বসা অবস্থায় আবিষ্কার করা। এবার সে ব্যাপারটা নিয়ে অনেক চিন্তায় পড়ে যাচ্ছে। কি হচ্ছে তার সাথে? তার মনে হচ্ছে রাতে কেউ তাকে অনেক কিছু বলে যাচ্ছে, কিন্তু কিছুতেই তিনি সেই কথাগুলো মনে করতে পারছেন না। যা শোনেন সকাল হলেই সব তিনি ভুলে যান। যদি কোনো রাতে তার প্রচুর মাথা ব্যথা হয়, তবে সে মাথায় একটা ঠান্ডা বাতাস আর শান্তি অনুভব করত। এক নিমিষেই যেন মন জুড়ে একটা শান্তি চলে আসতো। সে নিয়মিত নামাজ আদায় করতো না। কোনোদিন নামাজ পড়তো, আবার কোনোদিন পড়তো না। এর মাঝে একদিন সে মাঝরাতে পানি খাবার জন্য ওঠে। সে যখন ড্রয়িং রুমের মাঝে যাচ্ছিল, তখন খেয়াল করে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা হাসি হাসি মুখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। ছোট্ট বাচ্চাটা যেন তাকে ইশারায় নামাজ পড়ার কথা বোঝাচ্ছে। সে খেয়াল করলো সেই পরিচিত মিষ্টি গন্ধ আবার ভরে গেছে রুমে। সে খুশি হয়ে বাচ্চাটার দিকে এগিয়ে যেতে নিল। হঠাৎ তার মনে হলো, আরে বাসায় তো কোনো বাচ্চা নেই। সাথে সাথে সামনে তাকিয়ে দেখলো আর কেউ নেই সেখানে। সে অনেকটা অবাক হয়ে যায়, তার সাথে ভয়ও পেয়ে যায়। সে দৌড়ে রুম থেকে চলে আসে। রুমে এসে সে ঘুমিয়ে যায়। ঘুমের মাঝে সে আবার সেই ছোট বাচ্চাটিকে স্বপ্নে দেখে। স্বপ্নে সেই বাচ্চাটা তার কাছে এগিয়ে আসছে, সুন্দর করে তাকে নামাজ পড়ার জন্য বলছে। বাচ্চাটা চারপাশ থেকেই সেই সুন্দর মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। সে বাচ্চাটাকে ধরতে যাবে, এমন সময় হঠাৎ ঘুম ভেঙে যায় তার। সে খেয়াল করে বিছানায় সে শুয়ে ঘুমোচ্ছে, কিন্তু তার রুমে সেই মিষ্টি গন্ধটা রয়ে গেছে। সে এরপর কয়েক রাত একই স্বপ্ন দেখতে শুরু করে। সেই ছোট্ট বাচ্চাটা আসে তার স্বপ্নে আর তাকে নামাজ পড়তে বলে। এভাবে কিছুদিন যাওয়ার পর তার সাথে শুরু হয় আরও কিছু অদ্ভুত ঘটনা। সে সন্ধ্যার পরে কোনো কাজে যদি বাইরে বের হয়, তাহলে খেয়াল করেন তার আশেপাশে একটা ছায়া মূর্তি দেখা যায়, আর চারপাশ ভরে থাকে সেই মিষ্টি সুগন্ধে। তার সাথে থাকা কেউ সুগন্ধ পায় না, আবার ছায়া মূর্তিটাকেও দেখতে পায় না। এরপর কিছুদিন সে খেয়াল করে অনেক বড় একটা কুকুর তার পাশে ঘুরে বেড়ায়। প্রায় 10 বছর ধরে সে এই এলাকায় বসবাস করছে, কিন্তু এমন কুকুর সে আগে কখনো দেখেনি। কুকুরটা স্বাভাবিক অন্য সব কুকুরের থেকে বড়, এমনভাবে তার আশেপাশে থাকে যেন মনে হয় কুকুরটা তাকে গার্ড দিয়ে রেখেছে খারাপ কিছুর অনিষ্ট থেকে। এমন সব অদ্ভুত ঘটনা চলতে থাকে, তার জীবন বয়ে যেতে থাকে। এর সঠিক কোনো ব্যাখ্যা সে দাঁড় করাতে পারে না। এবার আসি আমার মেজো মেয়ে মাইশার সমস্যার কথায়। আমার মেজো মেয়ে মাইশা
ও একটু হাস্যোজ্জ্বল আর সরল প্রকৃতির মেয়ে। বড় বোনের মতোই সবার দায়িত্ব নিতে জানে, লেখাপড়ার চাপ সামলে পরিবারের সকলের খেয়াল রাখা আর সুযোগ পেলে বাড়ির কাজে আমাকে সাহায্য করাটা ওর একটা অভ্যাসে পরিণত হয়। কিন্তু হঠাৎ করেই আমার মেয়েটা কেমন যেন বদলে যেতে থাকে। ওর হাসি মাখা মুখটা দিন দিন মলিন হয়ে যাচ্ছিল, কারোর সাথে ঠিকভাবে কথা বলছিল না, খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছিল। মাঝে মাঝেই দেখতাম মাঝরাতে পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে আর বিড়বিড় করে কি যেন সব বলছে। আমি পেছন থেকে ডাক দিতেই তাড়াহুড়া করে নিজের ঘরে চলে যেত। প্রথমে ভেবেছিলাম রাতে ঘুম আসছে না, তাই হয়তো একটু হাঁটাহাঁটি করছে। কিন্তু দিন দিন ওর এই আচরণগুলো আমার কাছে অদ্ভুত লাগতে শুরু করে। বিধায় একদিন আমি নিজেই ওর কাছে গিয়ে ওর মাথায় হাত বোলাতে বোলাতে মন খারাপের কারণটা জিজ্ঞেস করি, কিন্তু আশানুরূপ কোনো উত্তর পাই না। সেদিন আমি ওকে আর কিছু জিজ্ঞেস করিনি। সবারই একটা পার্সোনাল স্পেস প্রয়োজন। ও আমার সাথে মন খুলে সমস্যার কথা বলবে, আমি না হয় শুনবো। এই ভেবে 2-1 দিন অপেক্ষার পর আমার ভাবনাটাই যেন সত্যি হয়। মাইশা নিজে থেকেই আমার কাছে আসে, কারণ একজন মানুষ কিভাবে একটা ছায়ার সাথে বন্ধুত্ব হতে পারে এই ব্যাপারটা সে বলতে শুরু করে। কিন্তু বোধহয় তার কথাগুলো একটু বেশি অবিশ্বাস্য মনে হচ্ছিল। আদৌ কি সম্ভব? কিন্তু মাইশার অবস্থাটা ছিল ঠিক এমনই। আচ্ছা, আমি না হয় ওর মতো করে এই ব্যাপারটা বুঝিয়ে বলি। মাইশা, মা, জানি না তুমি কিভাবে বুঝতে পেরেছো আমি এই কয়েকদিন যাবৎ কিছু সমস্যা ফেস করছি, কিন্তু এটা সত্যি। এই কয়েকদিন আমি নিজেই অদ্ভুত কিছু সমস্যার সম্মুখীন হয়েছি এবং হচ্ছি। তুমি জানো মা, এই এক সপ্তাহ ধরে আমি এক অদ্ভুত অভিজ্ঞতা তার অনুভূতির মধ্যে দিয়ে কাটাচ্ছি। জানি না তোমাকে কিভাবে বুঝিয়ে বলবো, কিন্তু আমি তোমাকে সবটা বলতে চাই। গত সপ্তাহে আমার একটা ক্লাস টেস্ট ছিল বিধায় আগের দিন রাতে পড়া শেষ করে ঘুমোতে ঘুমোতে একটু দেরি হয়ে যায়। সময়টা হয়তো তখন রাত 2টা বা 2:30। কিছুটা ক্লান্ত ছিলাম বলেই হয়তো বিছানাতে শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ি। কিন্তু হঠাৎ রুমের মাঝে কারো হাঁটাহাঁটির আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আধো চোখে আমি তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে যখনই চোখটা বন্ধ করি, ঠিক তখনই আবার খালি পায়ে কারো হাঁটার আওয়াজ পাই। আমি আবারও চোখ খুলে সবটা দেখার চেষ্টা করি, কিন্তু রুমের ভেতরে কাউকে দেখতে পাই না। অদ্ভুত ঘটনাগুলোর সূত্রপাত বলতে গেলে ওই রাত থেকেই। তারপর প্রায় প্রতি রাতেই আমি আমার রুমে অদৃশ্য কিছুর উপস্থিতি টের পেতে থাকি। পরশু রাতে এক অদ্ভুতভাবে আমার রুমের বাইরে দুটো কাক অনবরত ডেকেই চলেছে। আমি রুমে ঢুকলেই ওরা ডাকতে শুরু করে। ওই দিন রাতে আমি একটা কালো ছায়া আমার রুমের মাঝে দেখতে পেয়েছিলাম। আধো আধো চোখ, যতটা বুঝতে পারছিলাম ছায়াটা আমাকে ডাকছিল, কিছু একটা বলতে চাইছিল। মাঝে মাঝে আমি যখন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়তাম, তখন মনে হতো আমার চারপাশে কেউ হেঁটে বেড়াচ্ছে আর চারিদিকে ভূমিকম্প হচ্ছে। মনে হতো আমার বিছানাটাকেও প্রচণ্ড জোরে নাড়া দিচ্ছে। তাই কদিন যাবৎ রাতে ঠিকমতো ঘুমোতেও পারছি না। একদিন সন্ধ্যায় গোসল করতে গিয়ে ওয়াশরুমে ভেন্টিলেটরে বিভৎস চেহারার একজনকে দেখতে পেয়েছিলাম। চেহারাটা দেখে ভয় পেয়েছিলাম, কিন্তু কাউকে কিছুই বলতে পারিনি। মাইশার কথাগুলো শুনে আমি হতভম্বের মতন বসেছিলাম। কি বলছে ও এসব? এমনটা আবার হয় নাকি? আমি অলৌকিক ব্যাপার স্যাপার আগে থেকেই বিশ্বাস করি না, কারণ আমি নিজে কখনো এইসবের বিষয়ের সম্মুখীন হইনি বা কখনো কারো কাছ থেকে শুনিনি। তাই মাইশাকে এগুলো তার মনের ভুল বলে সান্ত্বনা দিতে শুরু করি। কিন্তু মাইশা আমার কথা মানতে নারাজ। তার দাবি সে সত্যিই এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে এবং এটা একদমই তার মনের ভুল নয়। যা হোক, এই বিষয়টা নিয়ে আমাদের মাঝে ছোট্ট কথা কাটাকাটির এক পর্যায়ে মাইশা রাতের বেলায় একা একা ঘরের ভেতর হাঁটাহাঁটির ব্যাপারটা আমার মাথায় আসে। আমি ভেবেছিলাম ও অদ্ভুত বিষয় নিয়ে ভাবছে বিধায় রুমে একা থাকতে ভয় পাচ্ছে। আমি ওকে মাঝরাতে এক ঘর থেকে অন্য ঘরে ঘোরাঘুরির ব্যাপারটা জিজ্ঞেস করলে একটু অবাক হয়ে যায়। ও নাকি এরপরে কিছুই জানে না, বরং ও আমাকে বলে যে রাতে আমি ঘুমিয়ে যাবার পর ফজরের আজানে যখন ঘুম ভাঙে, তখনও আমি নিজেকে রান্নাঘরে ময়লা ঝুড়ির সামনে দেখতে পাই। এরকমটা নাকি বেশ কয়েকবার হয়েছে ওর সাথে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ছোটবেলা থেকে ও তো স্লিপ ওয়াকিংয়ের সমস্যা নেই, তাহলে হঠাৎ করে এখন কেন এই সমস্যা দেখা দেবে? আর ও বারবার ময়লা ঝুড়ির সামনেই যাবে কিভাবে? আর সবচেয়ে বড় কথা হলো, ওকে ঘোরাঘুরি করতে দেখে পেছন থেকে ডাক দিয়ে দৌড়ে চলে যেত কেউ। তাহলে কি আমি ঘুমিয়ে পড়ার পর এমনটা হতো? ব্যাপারটা আমার মাথায় হালকা টোকা দিলেও আমি তখন বিষয়গুলো বিশ্বাস করতে পারছিলাম না। তাই আবারও মাইশাকে সান্ত্বনা দিতে থাকি, কিন্তু মাইশা আমার ওপর একটু অভিমান করেই রুম থেকে বেরিয়ে যায়।
এই ঘটনাগুলোর বর্ণনা একটু কষ্টকর। হঠাৎ করেই মাইশা বদলে যেতে থাকে, বাসার সবার সাথে কথা বলার পরিমাণ কমিয়ে দেয়, এমনকি আমার সাথে আস্তে আস্তে কথা বলা কমিয়ে দেয়। আমি মাঝে মাঝে কিছু জিজ্ঞেস করলে চুপ হয়ে থাকতো। সপ্তাহখানেক যাওয়ার পরে ওর শরীরের অবস্থার অবনতি দেখে আমার চোখ পড়ে। মাইশা দিন দিন শুকিয়ে যাচ্ছিল আর ওর চেহারার উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছিল। আমি এত সুন্দর ফর্সা মেয়েটার গায়ের রং হঠাৎ করে বদলে কেন যেতে থাকে এটা নিয়ে খুব চিন্তা করতে থাকি। দিন দিন কালো হয়ে যাচ্ছিল আর মেজাজটাও খিটখিটে হয়ে যাচ্ছিল। আমি ভাবলাম সেদিন ওর কথাগুলো বিশ্বাস না করায় ও হয়তো আমার উপরে কিছুটা অভিমান করেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, তাই ওকে ডেকে আদর করতে চেয়েছিলাম। কিন্তু ওর রুমে গিয়ে যা দেখি তা ছিল শরীর শিউরে ওঠার মতো। সেদিন আমি দেখেছি, তা একটু পর বলছি। তার আগে একটা অদ্ভুত বিষয় শেয়ার করি। মাইশের সাথে এই সমস্যা চলাকালীন আমার বড় মেয়ে তৃণার তখনও সমস্যার সৃষ্টি হয়নি। ঝামেলার শুরু হয় তৃণার এঙ্গেজমেন্টের দিন। ওই দিন বাড়িতে অনেক মেহমান আর আত্মীয় স্বজন এসেছিলেন। বরপক্ষের লোকেরা ছিলেন। আমি, আমার হাজব্যান্ড রান্নার দিকটা সামলাচ্ছিলাম আর আমি আওয়াজটা ভালোভাবে বুঝতে পারছিলাম ওটা আমার মেজ মেয়ের কণ্ঠ। আমি দৌড়ে তৃণার রুমে গিয়ে যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমার মেজ মেয়ে মাইশা, আমার ছোট মেয়ে রিশা প্রচণ্ড ক্ষিপ্ত এবং তারা তৃণার উপরে হাত উঠাচ্ছে, তার মেকআপ নষ্ট করে দিচ্ছে আর চুল টিনে ছিঁড়ে ফেলার মতো ব্যবস্থা করছে। দৃশ্য দেখে আমার মাথায় যেন আর কোনো কিছু আসছিল না। কি করব ভেবে পাচ্ছিলাম না, কারণ 3 বোনের এত মিল, 3 জনই 3 জনকে অসম্ভব ভালোবাসে। সেখানে তারা নিজেরাই একজন আরেকজন বোনকে সাজিয়ে দেবে, অর্থাৎ একজন আরেকজনের দায়িত্ব পালন করবে, অথচ তার বদলে এমন দৃশ্য মেনে নেওয়া অসম্ভব। দেখলাম সবাই দৌড়ে ওদের থামাচ্ছে, কিন্তু মাইশা আর রিশা কিচ্ছু শুনতে চাইছে না আর বারবার বিয়েটা ভেঙে দিতে চাইছে। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে এসব আর কি বা করা উচিত আমার। এমন সময় একটা কাণ্ড দেখে তৃণা বিয়েটাই ভেঙে যায়। আমি কেমন যেন দিশেহারা হয়ে যাচ্ছিলাম এই সব কিছুর মাঝে। এরপরের ঘটনাগুলো না হয় সবার শেষে বলবো। তার আগে সেদিন মাইশার রুমে গিয়ে যে দৃশ্য দেখে শিউরে উঠেছিলাম সেই দৃশ্যটার কথা বলি। তখনও ছিল সন্ধেবেলা। আমি মাইশার রুমের দিকে যাচ্ছিলাম এবং তার সাথে কিছুক্ষণ কথা বলবো বলে ওর মনের অবস্থা যেন ভালো হয় বা মনের অবস্থা জেনে নেই, মনটা হালকা করতে পারি, সেই জন্যই যাওয়া। কিন্তু রুমের সামনে যেতেই মনে হলো মাইশা খুব হেসে কার সাথে যেন কথা বলছে। ব্যাপারটা দেখে আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ যে মেয়ে আমাদের সবার সাথে কথা বলা কমিয়ে দিয়েছে, যার হাস্যোজ্জ্বল চেহারা মুহূর্তেই মলিন হয়ে গিয়েছে, সে হঠাৎ এত হেসে হেসে কার সাথে কথা বলছে। বিষয়টা দেখতে দরজা অল্প একটু খুলে দেখি মাইশা পেছনে ঘুরে ওর রুমের মেঝেতে উবু হয়ে বসে আছে আর সামনের দিকে তাকিয়ে কার সাথে যেন কথা বলছে। আমি মাইশার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই আমার পুরো শরীরে একটা কাঁপুনি দিয়ে ওঠে। আমি দেখলাম একটা বিশাল আকৃতির কালো ছায়া মাইশার বাঁ পাশে বসে আছে। দৃশ্যটা দেখে জোরে একটা চিৎকার দিতেই আমার চারিদিকটা কেমন যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। চোখ খুলতেই দেখি আমি মাইশার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছি আর আমার সামনে মাইশা একটা রাগান্বিত দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে থাকি, তুই ঠিক আছিস তো মা? তোর পাশে ওটা কে ছিল? কার সাথে কথা বলছিলি তুই? আমি প্রায় অনেকটা সময় ধরে মাইশাকে ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করতে থাকি, কিন্তু মাইশা আমার সাথে একটা কথাও বলে না। আমি যখন ভয়ে ভয়ে ঘর থেকে বেরিয়ে যাই, মাইশার কাছে যাচ্ছিলাম সবটা জানতে, ঠিক তখনই মাইশা পেছন থেকে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে, বন্ধুরা ছিল, বন্ধু। ওই দিনের ঘটনার পর আমরা একজন হুজুরের সাথে যোগাযোগ করি, কিন্তু এর মাঝে আরও একটা ঝামেলার সৃষ্টি হয়ে যায়। মাইশা হঠাৎ করেই জেদ ধরে বসে আমাদের সেই রিলেটিভের ছেলেটাকে বিয়ে করার জন্য। ওই ছেলেটা যার ব্যাপারে আমার এলাকার মানুষের কাছ থেকে বাজে কিছু তথ্য পেয়েছি। এত সব কিছু জানার পরেও মাইশার এমন আচরণ মোটেও কাম্য ছিল না আমাদের কাছে, কিন্তু কোনোভাবেই এই বিয়ে নিয়ে বারণ সে শুনতে রাজি না। এক পর্যায়ে আমি আর ওর বাবা মিলে অন্য জায়গায় ওর বিয়ের কথা ঠিক করতে থাকি। একদিন তাদেরকে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাই, কিন্তু মাইশাকে এই ব্যাপারটা আগে থেকে জানানো হয়নি। তবু কিভাবে যেন মাইশা এই ব্যাপারটা জেনে ফেলে এবং মেহমানদের সামনে সে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ওই রিলেটিভের ছেলেটাকেই বিয়ে করবে বলে জানিয়ে দেয়। আর ওই দিন থেকে মাইশা সম্পূর্ণ বদলে যায়, প্রচণ্ড রকমের খিটমিটে মেজাজের হয়ে যায় আর কারণে অকারণে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ঘরের জিনিসপত্রগুলো ভাঙচুর করতে থাকে। সবকিছু যেন মুহূর্তের মধ্যে বদলে যেতে থাকে আমাদের পরিবারে। সবশেষে আমার ছোট মেয়ে রিশার সমস্যার কথা বলি। আমার সবচেয়ে ছোট মেয়ে রিশা। বাকি সব মেয়েদের মতো রিশার জীবনেও স্বাভাবিকতা ছিল, স্বাভাবিকভাবেই কাটছিল, কিন্তু সময়ের সাথে সাথে তার স্বাভাবিক জীবনটা
নির্মম একটা পরিণতির দিকে এগিয়ে যায়। রিশার বয়স তখন 20-এর মতো। ঠিক তখনই শুরু হলো তার জীবনের অস্বাভাবিকতা। একদিন রাতে প্রতিদিনের মতন ঠিকঠাকভাবে ঘুমোতে গেল রিশা। সেদিন রাতে হঠাৎ স্বপ্ন দেখলো একজন মানুষ তার সাথে অদ্ভুতভাবে কথা বলছে, তাকে আদর করছে, নানান আদেশ উপদেশ দিচ্ছে, যা বাস্তব জীবনে মানুষগুলোকে কেন্দ্র করে। সেই লোকটি রিশাকে বলছে, তোমার মা অমন কেন, এটা কেন করছে, ওনাকে মানা করো ওটা করতে। আরও বলতো, তোমার রুমে এটা এভাবে সাজিয়ে রেখো না, ওইভাবে সাজাও। এরকম অনেক ধরনের কথা রিশাকে বলে যাচ্ছিল। এইভাবে কয়েকটা দিন কেটে যাচ্ছিল রিশার। রিশা সেই স্বপ্নের লোকটির কথায় এতটাই প্রভাবিত হয়ে গিয়েছিল যে সে তখন বাস্তবতা আর স্বপ্নের মাঝে কোনো পার্থক্য করতে পারছিল না। রিশা ঘুম থেকে উঠেই মা বাবার প্রতি চিল্লাচিল্লি করত, তার হাজব্যান্ড কই। রিশা স্বপ্নের মধ্যেই ছায়ামূর্তিকে হাজব্যান্ড হিসেবে মেনে নিয়েছিল। লোকটি সব কথা রিশা মানত। রিশা একদম আলাদা জগৎ তৈরি করে ফেলেছিল। রিশার সেই স্বপ্নের হাজব্যান্ড রিশাকে বারবার বলতো, তোমার বোনরা একদমই ভালো না, সে একদমই তোমার ভালো চায় না। এই শুনে রিশা প্রায়ই তার বড় বোনের সাথে ঝগড়া করত। সুযোগ পেলেই বড় বোনের গায়ে হাত তুলতো, মারধর করত। রিশা যখনই জেগে থাকতো সবার সাথে চিল্লাচিল্লি করত, ঝগড়াঝাটি করত। কেউ যদি তাকে কোনো কিছু বোঝাতে চাইতো, তবে এখনো বিয়ে হয়নি রিশা কোনোভাবেই সেটা মেনে নিত না। সে তার কাল্পনিক বরের দ্বারা দারুণভাবে প্রভাবিত। রিশা ঘুমের মাঝে অদ্ভুত শব্দ করত প্রায়ই। বাসার সবাই এগুলো দেখলেও কারো কিছু বলার ছিল না, কারণ রিশা কারো কথাই শুনতো না। রিশা সবসময় ঘুমোতে যেত, ঘুম যেন তার প্রিয়। রিশা একদিন রাতে টের পেল তার রুমের বাইরে অনেক বাজ পাখি ডাকছে। সে জানালা দিয়ে তাকালে শুধু শব্দ পেত, কিছু দেখতে পেত না। এরপর এভাবে চলতে থাকলো। একদিন রিশা রুম থেকে অস্বস্তি টের পেল, আর তখনই সে অনুভব করতে পারল যে সে আসলেই বাস্তবের বাইরে চলে গিয়েছে। এসব তার স্বপ্ন। আর হঠাৎই সে সব ভুলে যায়। নিজের অজান্তেই নাকি সে তার মেজ বোন মাইশার সাথে মিলে বড় বোন তৃণার ক্ষতি করতে চাইত। তৃণার জীবনে ক্ষতি করা যেন তাদের অবসেশনে পরিণত হয়েছিল। রিশাও ঠিক মাইশার মতো তৃণার বিয়ের কথা শুনলেই রেগে যেত আর তৃণাকে মারধর করত। আমার 3 মেয়ের সমস্যা শোনার পর হুজুর আমাকে বললেন, আচ্ছা, আপনার বড় মেয়ে কি আপনার মেজ মেয়ের বিয়ে নিয়ে কোনো সমস্যা করে বা ছোট মেয়ের কাল্পনিক স্বামীকে নিয়ে কিছু বলে? হুজুরের কথা শুনে তৃণা সোফা থেকে উঠে দাঁড়ায়। সে হুজুরের কাছে এসে বলে, ওই ছেলেকে বিয়ে করার আগে যেন মাইশা মরে যায়, আর রিশার স্বামী ওর কল্পনা না। আমি আপনার কাছে সাহায্য চাইছি। এই কথাগুলো বলার সময় তৃণার চেহারা কেমন যেন পাল্টে গিয়েছিল। হুজুর এবার চা খেয়ে আমাকে বলল, মা, আমি আমার বড় হুজুরের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। আগামী শুক্রবার রাতের বেলা আপনারা 4 জন একই ঘরে ঘুমাবেন, আর মেয়ের বাবাকে আলাদা ঘুমাতে দেবেন। যাই হোক, ভয় পাবেন না, আমি শুক্রবার সন্ধ্যায় আসব আমার ওস্তাদ হুজুরের সাথে। এই বলে তিনি চলে যান। পরের শুক্রবার রাতের বেলা আমিও আমার 3 মেয়ে একই রুমে শুই। মধ্যরাতে হঠাৎ রুমে সুন্দর গন্ধ পাই। 3 জন আর কারো হাঁটা চলার আওয়াজ পেতে থাকি। মনে হচ্ছিল 3-4 জন লোক রুমের ভেতরে কিছু একটা নিয়ে কথা বলছে। এমন সময় তৃণা বলে উঠল, আসসালামু আলাইকুম। এবার আমি স্পষ্ট শুনলাম কয়েকটা ভয়েস একসাথে বলল, ওয়ালাইকুম আসসালাম বলে উত্তর দিল। কিছুক্ষণ পর আমার মেজ মেয়ে আর ছোট মেয়ের আগে গজগজ করতে লাগলো। আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, কিন্তু সে রাতে আর কিছু হয়নি। শুক্রবার মধ্যরাতে এই ঘটনার পর সন্ধ্যাবেলা আমি আমার ভাইকে আমার বাসায় আসার জন্য বলি। সন্ধ্যার আগেই আমার ভাই চলে আসে, আর একটু পরে হুজুর, ওস্তাদ হুজুরকে নিয়ে চলে আসেন আমাদের বাসায়। আমার ভাই, আমরা 3 জন, 3 মেয়ে, 2 জন হুজুর সোফায় বসে। হুজুর বলেন, এখান থেকে আমার ওস্তাদ বিষয়টা দেখবেন, আমি ওনার সাথে সমাধানে কাজ করব, কিন্তু সমস্যা কি সেটা ওস্তাদ বলবেন। ওস্তাদ হুজুরের সমস্যাগুলোর বর্ণনা যেভাবে দিয়েছেন সেভাবে উপস্থাপন করা হলো। বলছেন ওস্তাদ হুজুর, হিংসা, শত্রুতা, নজর, এই 3 জিনিস মানুষের হিতাহিত জ্ঞানকে নষ্ট করে ফেলে, এবং মানুষ যা করে তার মধ্যে থাকে বান, কালো জাদু ও জীবন নিয়ে ঘৃণিত নানান খেলা। কিন্তু এই খেলায় পাকা খেলোয়াড় মাঝে মাঝে ভুল করে। আজ রাতের মধ্য প্রহরে আমার বাহিনী এসেছিল আপনাদের বাসায়। ওরা সবকিছু জেনে আমাকে বলেছে এই খেলায় আমার বাহিনী আমাকে সাহায্য করতে পারবে না। এর কারণ কি জানেন? আপনার বড় মেয়ে কেন, এর কারণ সেটা পরে বলছি, আগে সমস্যাটা বলি। আপনার 3 মেয়ের ওপরে বিয়ে বান করা হয়েছে, কিন্তু এখানে একটা ভুল হয়েছে। কি সেই ভুল? যে কবিরাজ এই বান করেছে সে বিয়ে বানের সাথে সাথে আপনার মেয়েদের মৃত্যুবানও মেরেছে, যা সম্পূর্ণ একটি ভুলের ফল। আর এই কাজ করিয়েছে
কে সেটাও শেষে বলবো। আপনার 3 মেয়ে 3টি শক্তিশালী জিনের মাধ্যমে পজেসড এবং তারা নিজেরাও সেটা জানে না। তবে এখানে একটা কথা আছে, এই 3 জনের মাঝে 3 জনই খারাপ নয়। আপনাদের বাসায় টোটাল 4 জন জিনের অবাধ বিচরণ, এর মাঝে একটা খুব ক্ষিপ্ত আছে। এর কারণও আপনার বড় মেয়ে। বাকি সমস্যা শুনবো আপনার বড় মেয়ের কাছ থেকে। আমাদের কাজ এখনো শুরু হয়নি, তবে হবে। আমি অনুরোধ করব যেন আপনাদের বাকি 2 মেয়েকে আলাদা 2 রুমে আপাতত আটকে রাখেন। হুজুরের কথা শুনে আমি ও আমার 3 মেয়ে হুজুরকে সাহায্য করব বলে জানাই, আর ত্রিনাকে ড্রয়িং রুমে রেখে মাইশা ও রিশাকে আমাদের রুমে নিয়ে গিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেলি। এরপর ত্রিনাকে নিয়ে আমরা ড্রয়িং রুমের মাঝে গোল হয়ে বসি। ওস্তাদ হুজুর ত্রিনার হাত ধরে বসেন আর বিড়বিড় করে কি যেন পড়ছিলেন। ওস্তাদ হুজুর ওনার কাজ করছিলেন, তখন আরেক হুজুর জানালার পাশে বসে বসে জিকির করছিলেন। কিছুক্ষণের মাঝেই ড্রয়িং রুমের সেন্টার টেবিলে জোরে ঝাঁকি খায় আর রুমের সুন্দর গন্ধে ভরে ওঠে। এবার ত্রিনা ডাবল ভয়েসে হুজুরকে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার খবর কি? কি খবর? আসলে আমরা আপনার সাহায্য চাই। আপনি নিজের নাম বলুন, আর এই মেয়েকে কবে থেকে রক্ষা করছেন আর কেন করছেন, কিভাবে করছেন সেগুলো বলুন। হুজুরের কথা শুনে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে শুরু করে ত্রিনা। আমার নাম মোহাম্মদ আলী, আমি একজন জিন। আপনার মতো হুজুরের সাথে আমি থাকতাম, খুব মহব্বত করতাম ওনাকে আমি। উনি মানুষের নানান রকমের সমস্যার সমাধান দিতেন, কখনো কারো কাছ থেকে একটা কানা করিও নিতেন না। কেউ খুশি হয়ে সবজি বা চাল দিলে উনি নিতেন, কিন্তু কখনো চাননি। একবার এক ছেলের উপর বান মারার সমস্যা সমাধান করতে গেলে উনি আমাকে সেখানে নিয়ে যান। বানটা এতই শক্তিশালী ছিল যে কাটতে গিয়ে আমি মারাত্মকভাবে আহত হয়ে পড়ি। এরপর সেই কবিরাজ বান মেরেছিল যে, তার বান কাটানোর ফলে সে রাগান্বিত হয়ে পড়ে, আর আমার ক্ষমতা দেখে আমাকে সে নিজের কবজায় জিম্মি করতে চায়। কিন্তু আল্লাহ মালিকের বান্দা আমি, নামাজ আর ইবাদত ছাড়া আমি কিছুই করি না, বুঝি না। আমি যখন আহত ছিলাম তখন সেই কবিরাজ আমার মহব্বতের হুজুরের পরিবারের ওপর এমন কালো জাদু করে যা কাটাতে হুজুরের কুষ্ঠরোগ হয়ে যায় এবং তিনি মারা যান, কিন্তু উনি ওনার পরিবারকে কিছু দিতে পারেননি। এরপর আমার আহত হওয়ার সুযোগ নিয়েই কবিরাজ আমাকে বন্দি করে ফেলে। আমাকে দিয়ে সে খারাপ কাজ করাতে চাইলে আমি অস্বীকৃতি জানালে সে আমাকে মারধর করে আর বন্দি করে ফেলে একটি বোতলে। তারপর 3 জন শক্তিশালী কাফের জিন ছিল। 3 জনের সাথে লড়াই করার মতো ক্ষমতা আমার ছিল না বলে আমি বন্দি জীবন কাটাচ্ছিলাম কষ্টে। এর মাঝে একদিন এক বয়স্ক যুবক তার মায়ের সাথে কবিরাজের কাছে আসে এই 3 দিন 3 বোনের বিয়ে আটকানো টোটকার জন্য। কিন্তু এখানে কবিরাজের একটা ভুল করে ফেলেছে। সে ভুল বিয়ে বন্ধের সাথে সাথে 3টি মেয়ের মৃত্যুবাণও মেরে দেয়। একই সাথে সেই যুবক 3টার মাকে সেটা জানানো হয়নি। নিজে থেকেই চেষ্টা করতে থাকে মৃত্যুবাণ কাটানোর, কিন্তু ব্যর্থ হয়। কারণ সেই 3 জনকে দিয়ে সে বান মেরেছিল, তারা কিছুতেই বান কাটাতে দিচ্ছিল না। কবিরাজ বুঝতে পারে টাকার বদলে সে কত বড় ভুল করেছে। শেষমেশ সে আর একবার চেষ্টা করতে গেলে সেই জিন রাগের বশবর্তী হয়ে কবিরাজকে আত্মরা করে ফেলে। এরপর কবিরাজ আমি যেই বোতলে ছিলাম সেই বোতল ভেঙে ফেলে আর আমাকে বলে, আমাকে মাফ করে দিস আলী, আমি জাহান্নামী হয়ে গেছি আগে থেকেই। কিন্তু নিজের ভুলে কারো জীবন চলে যাক সেটা আমি চাই না। আমার জীবনে অনেক পাপ পুণ্য হয়ে গেছে। 3 জন মেয়েকে রক্ষা করা একটা পাপ থেকে পারলে মুক্তিরই সমান। এই কথা বলে কবিরাজ ইহজীবন ত্যাগ করে। কবিরাজের জন্য আমার মায়া ছিল না, আমার মায়া ছিল আমার মহব্বতের হুজুরের ওপরে। উনি আমাকে শিখিয়েছেন যে কারো ক্ষতি হচ্ছে এমন দেখে তাকে যেন সাহায্য করি। আমি মুক্ত হয়ে হুজুরের কবর জিয়ারত করে বাসায় আসি। বড় মেয়ের সাথে জড়িয়ে যাই আর তার শরীরে প্রবেশ করি। বিশ্বাস করেন আমি ওর শরীরে নিজের জন্য প্রবেশ করি না, আমি প্রবেশ করেছি যেন শয়তান জিনগুলোর মাঝে কেউ এই মেয়ের শরীরে প্রবেশ করতে না পারে। বাকি 2 জনের শরীরে ইতোমধ্যে 2 জন কাফের জিন প্রবেশ করেছে। এই মেয়েদের শরীরে যদি 3য় জন প্রবেশ করে তবে তাদের মৃত্যু অনিবার্য। ছোট মেয়ের কল্পনা শক্তি একজন কাফের জিন নিয়ন্ত্রণ করে এখন, তাই সে জিনকে তার স্বামী ভাবছে। এটা কল্পনা না, এটা জিনের কাজ। আমাকে সাহায্য করুন। ত্রিনার মুখ থেকে এই সব কথা শুনে আমি সহ উপস্থিত সবাই অবাক হয়ে যাই আর চোখে পানি গড়িয়ে পড়তে থাকে। আমাদের হুজুর বলেন, এই সেই কারণ যে কারণে আমার বাহিনী এখানে আসবে না।
একজন আল্লাহর বান্দা জিন এখানে উপস্থিত, আর গত রাতে তারা এই জিনকে সাহায্য করে গেছে সেই কাফেরদের সাথে লড়াই করার জন্য। আর আপনার বড় মেয়ের শরীরে থাকা জিন আমার বাহিনীকে ওয়াদা করিয়েছে যে তারা যেন না আসে, কারণ এই লড়াই তার একার। হুজুরের কথার মাঝে কিছুক্ষণ পর মাইশা ও রিশার ঘর থেকে জিনিসপত্র ভাঙার আওয়াজ আসতে লাগলো। হুজুর ত্রিনাকে বললেন, আলী এখানেই থাক, ওদের নিয়ে আসি, আজের বিহিত করে যাব ইনশাল্লাহ। এরপর আমরা মাইশা রিশাকে এনে ত্রিনার সামনে বসাতেই দুই বোন মিলে ত্রিনাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এরপর হুজুর মাইশা ও রিশাকে শান্তভাবে বলেন, তোদের তৃতীয় ব্যক্তি কোথায়? মাইশা রিশা তখন বলল, বাইরে, ও আসছে, অপেক্ষা করো, ও আসছে। আমরা কেউ এই কথার মানে বুঝতে পারিনি। কিছুক্ষণ পর আমরা বুঝতে পারি আসলে তৃতীয় ব্যক্তিটিকে। তৃতীয় ব্যক্তিটি আর কেউ নয়, আমার হাজবেন্ড তৃতীয় কাফের জিনের মাঝে পজেসড হয়ে গিয়েছিল। সেই জন্য মাইশা ও রিশা তাদের বাবার সামনে কখনো কোনো ঝামেলা করতো না। হুজুর বলেন যে ওনার ওপর ভর করে কোনো লাভ নেই, তাই ওনার শরীরে শয়তান থাকতে পারবে না, বের করছি ওকে। এই বলে হুজুর আমার হাজবেন্ডের মাথায় হাত বুলিয়ে দোয়া পড়তে থাকলে সে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে যায়, আর ভাইকে নিয়ে হাজবেন্ডকে তার রুমে গিয়ে তাকে শুইয়ে দেয়। এরপর হুজুর বান কাটানোর জন্য কাজ করতে থাকেন। হুজুর 10 মিনিটের রুমের লাইট অফ করে এর মাঝে ত্রিনাকে বলেন, আলী এই মেয়ের শরীরে শয়তান আসতে পারবে না, তুমি বানের তাবিজ নিয়ে এসো, সময় কম। এরপর লাইট অফ করার কিছুক্ষণ পর হঠাৎ রুমে ধাম করে একটা শব্দ হয়। লাইট জ্বালিয়ে মাটি থেকে সদ্য তুলে আনা 15টি তাবিজ আমরা খুঁজে পাই। হুজুর সেই তাবিজ নষ্ট করে ফেলে। এরপর হুজুর আমাকে বলেন, আপনার ভাই ছাড়া বাকি সবাই এই রুম থেকে চলে যান। আমরা রুম থেকে বেরিয়ে আসি। ড্রয়িং রুম থেকে যেন গরম বাতাস বেরিয়ে গেল, মনে হচ্ছিল ভূমিকম্প হওয়ার আগে ধস্তাধস্তি শুরু হয়েছে। শুনে আমার মেরুদণ্ড দিয়ে শীতল বাতাস বইতে লাগলো। আমি ত্রিনার ভেতর থাকা সেই জিনের কণ্ঠ শুনতে পেলাম। ডাবল ভয়েসে সে বলছে, যখন কয়েকটা জীবন বিপন্ন হয় তখন একটা কোরবানি দিয়ে জীবন বাঁচানো গেলে সেই কোরবানি সম্মানের। আমি কোনো খুন করিনি, এমন এক কাফের শয়তানকে মেরেছি যে মানুষের জীবন নিতে চেয়েছিল, আমাকে মাফ করে দিন হুজুর। এরপর চিৎকার করে বলতে লাগলেন, মা পানি আনুন জলদি। এরপর আমি পানি নিয়ে গেলে দেখি ত্রিনা মেঝেতে পড়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে আর কষ্টে ছটফট করছে। আমার বাকি দুই মেয়ে মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়েছিল। হুজুর আমাকে বললেন আমি যেন ত্রিনাকে কোলে তুলে ওকে পানি খাইয়ে দেই। ত্রিনা পানি খেয়ে আমাকে ডাবল ভয়েসে বলল, মা আমাকে মাফ করে দিয়েন, আমি আপনার মেয়ের শরীরে অনুমতি না নিয়েই প্রবেশ করেছিলাম, কিন্তু আল্লাহর রহমতে একজন কাফেরকে আমি মেরে ফেলেছি, আর বাকি দুজন হুজুরের কাছে বন্দী। এখন আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমিও মারা যাচ্ছি, 3 জনের সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল না, আল্লাহর দয়ায় আর হুজুরের সহযোগিতায় আমি পেরেছি। আমাকে মাফ করে দিয়েন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই বলে ত্রিনা অজ্ঞান হয়ে যায় আর সেই ভালো জিন মারা যায়। সেই বিয়ে বান আসলে আমার নিজের এক আত্মীয় মেরেছিল, যেন আমার মেয়ের অন্য কোথাও বিয়ে হতে না পারে এবং সে যেন তার ছেলেকেই বিয়ে করে। আমার বড় মেয়ের শরীরে ভালো জিন থাকার ফলে সে আশা সফল হয়নি, তাই সে আবার মেজো মেয়ে মাইশার দিকে কুনজর দিয়েছিল, আর এই জন্য মাইশা ওই ছেলেকে বিয়ে করতে চাইতো। আর আমার বড় বোনের মেয়ে আমাদের বলতো এই বিয়ে সে হতে দেবে না। আসলে এই ছেলের পরিবার অনেক আগেই বড় মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি মানিনি, কারণ ছেলের চরিত্র আচার আচরণ কোনোটাই ভালো ছিল না, যার ফলে রাগের বশবর্তী হয়ে এই কাজ করেছিল যারা, তাদের জন্য এতটুকু ভোগান্তি আমাদের। আমি আমার পরিবারের বিরুদ্ধে কোনো স্টেপ নিতেও পারিনি, কারণ এগুলো প্রমাণ হয় না, প্রমাণ করা যায় না। আপনি তখন লড়াই করতে পারবেন যখন শত্রুকে দেখাতে পারবেন। এমন কারোর সাথে কি লড়বেন যাকে আপনি দেখতেই পান না? তাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল। আল্লাহর রহমতে আমার 3 মেয়েরই খুব ভালো বিয়ে হয়েছে। আমার বড় মেয়ে ত্রিনা এখন প্রেগন্যান্ট। খুব জলদি সুখবর পেতে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি আলী নামক সেই জিনের কাছে কৃতজ্ঞ আমরা যে তার বন্ধু হুজুরকে ভালোবাসত আর আমার মেয়েদের জন্য নিজের জীবন কুরবানি দিয়েছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আলীর জন্য দোয়া করবেন।
এই বলে আয়েশা আন্টি তার ঘটনা শেষ করেছেন। ধন্যবাদ আন্টিকে। তো প্রিয় লিসেনার, কেমন লাগলো আমাদের আজকের এই কম্বো স্টোরি? ভালো বা খারাপ যাই লাগুক, ধৈর্য নিয়ে ঘটনাটি শোনার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে ঘটনাটি পড়ার জন্য। আরও একবার সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি। সাবিত, সিফাত, রোমান, তুষার এবং ইউশ। আরও নতুন কোনো উইকে নতুন কোনো ঘটনা নিয়ে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত.com-এর সাথে থাকুন। সাবিত ফ্রম ময়মনসিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবং আমি বিশ্বাস করি আপনাদের কাছেও এরকম ঘটনা আছে, সেই ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot.com@gmail.com। আপনার ঘটনার অপেক্ষায় আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি ভালো আছেন, ভালোর দলে আছেন। আরজে রাসেল Bhoot.com ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা ঘটনা নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে, যে ঘটনাটি আপনারা আগে কখনো শোনেননি। এবং সেভাবেই আপনারা জানেন যে আমরা ইউটিউবে এখন রেগুলার নতুন ঘটনা দিচ্ছি। আপনাদের সাপোর্টটা খুব বেশি প্রয়োজন। এখনও আপনারা অনেকেই শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আমাদেরকে। সুতরাং সাপোর্ট যদি না করেন তাহলে আমরা সামনে এগিয়ে যাব কীভাবে? সুতরাং চাইবো যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে সবসময় ফলো করুন, কমেন্ট করুন এবং থামস আপ দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। তাহলেই আমরা আরও দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এখন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ঘটনায়। আশা করছি যে আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আর যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমি চাইবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে শুনবেন। আপনারা কমেন্ট ইউটিউবে অনেক কম করেন, আমি চাইবো যে আপনারা কমেন্টটাও করেন। আপনারা চেয়েছিলেন বলে ইউটিউবে ফিরে আসা। আপনারা নানাভাবে আমাদেরকে বলেছেন যে ইউটিউবে শুনতে চান। আমি যখন রেডিওতে কাজ করেছি তখনও আপনারা বলেছেন আপনারা ইউটিউবে শুনতে চান। আমি জানি না কেন, কারণ রেডিও একটা ফ্রি মাধ্যম ছিল। হয়তো একবার শুনে সেখান থেকে হারিয়ে যেত, অর্থাৎ একবার শোনার পরে আর শোনা যেত না। সে কারণেই হয়তো আপনারা চেয়েছিলেন যে ইউটিউবে যেন শোগুলোকে রাখা হয়। আমি যখন স্বাধীনে শো করতে গেলাম তখনও আপনাদের সে একই প্রস্তাব। আসলাম ফিরে আপনাদের কথায়, কিন্তু কথা রাখতে হবে, আপনাদেরও সাপোর্ট দিতে হবে আমাকে। যদি আপনারা সাপোর্ট দেন ডেফিনেটলি এই যাত্রাটা অনেক সুন্দর হবে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আশা করছি ভালো লাগবে আপনাদের। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রায়হান আহমেদ বলছি গোপালগঞ্জ কাশিয়ানী থেকে। কেমন আছেন জানতে চাইবো না? এ কথা আমি বলবো না, কারণ সবাই বলে এই কথা। আমি না হয় একটু ভিন্ন ধরনের কথাই বললাম। কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ সবসময় ভালোর দলে। আমি ভূত FM 2016 থেকে শুনে আসছি, কিন্তু কখনো কোনো ঘটনা পাঠানো হয়নি। অনেক দিন ধরে ঘটনা পাঠাবো মনে করছি, কিন্তু পাঠানো হয় না। আজকে ঘটনাটি লিখেই ফেললাম। প্রথমে চেয়েছিলাম স্টুডিওতে এসে শেয়ার করব, কিন্তু আমার অনার্স প্রথম বর্ষের এক্সাম হবার কারণে সেটা করা হলো না। প্রথমেই বলে রাখি, লেখার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাওয়া ভালো। মূল ঘটনায় যাওয়ার আগে শ্রোতাবন্ধুদের বুঝতে যেন সুবিধা হয়, ঘটনার সম্পৃক্ত আনুষাঙ্গিক কিছু কথা বলে রাখা প্রয়োজন। আমার বয়স তখন 6 বছর। ঠিক তখন থেকে ঘুমের ভেতর বিছানা থেকে উঠে বাইরে চলে যাওয়ার অভ্যাস ছিল আমার। যেদিন আমি এমনটা করতাম ঠিক তখন থেকে 2-3 দিন আমাকে কোথাও খুঁজে পাওয়া যেত না। আবার 2-3 দিন পরে রাতে আমাকে আমার বিছানায় ঘুমন্ত অবস্থায় পাওয়া যেত। যখন আমি ঘুমের ভেতর বাইরে যেতাম তার পূর্বে আমার কাছে মনে হতো কেউ আমাকে খুবই মায়াবী এবং দরদ ভরা কণ্ঠে ডাকছে, আর আমি তার সঙ্গ দেওয়ার জন্য নিজের অজান্তেই ঘুমের ভেতর চলে যেতাম। এভাবে কিছুদিন যাবার পর আম্মু, আব্বু এবং নানু মিলে আমাকে একটা বড় হুজুরের কাছে নিয়ে যায়। আমাকে দেখে হুজুর কিছু সময় চুপ থেকে বলে, এই সমস্যাটা ওর 14 বছর হওয়ার আগ পর্যন্ত ঘটতে থাকবে।
যদি ওকে কোনো প্রকার চিকিৎসা দেয়া হয় তাহলে চিরতরে ওকে হারাতে হতে পারে। এই বলে আমাদেরকে চলে যেতে বলে এবং আমি যখনই চলে আসব তখনই আবার হুজুর আমার উদ্দেশ্যে বলে, ওর বয়স 14 বছর পূর্ণ হবার আগ পর্যন্ত কখনোই রাতে একা ঘুমাতে দেবেন না। সেই দিনের পর থেকে আমার সাথে আমার নানু প্রতি রাত্রে ঘুমাতো এবং রাতে যখনই আমি ঘুমের ভেতর উঠে রুম থেকে বাইরে চলে যেতে চাইতাম ঠিক তখনই নানু আমার হাত টেনে ঘুম পাড়িয়ে দিত। এভাবেই কেটে গেল আমার ছেলেবেলা। 14 বছর পেরিয়ে গেল। আলহামদুলিল্লাহ, এর পর থেকে রাতে ঘুমের ভেতর উঠে বাইরে চলে যাওয়ার দোষটা কেটে যায়। এভাবেই আরও কয়েকটা বছর কেটে যাওয়ার পর শুরু হলো জীবনের নতুন এক অধ্যায়। 2019 সালের দিকে কোনো এক রাতে আমাদের বাড়িতে অনেক মেহমান আসার ফলে আমি আমার এক বন্ধুর বাড়িতে ঘুমাতে যাওয়ার পরিকল্পনা করি এবং বন্ধুকে বলেও রাখি আজকে রাতে তার সাথে ঘুমাবো। বন্ধুর নাম ছিল আমিদ। যেহেতু বাড়ি ভর্তি মেহমান ছিল তাই সবার সাথে গল্প এবং আড্ডা দিয়ে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হতে হতে আনুমানিক রাত 12টা 15 থেকে 20 হয়ে যায়। এলাকার রাস্তাঘাট ছোটবেলা থেকেই পরিচিত, তাই চাঁদনি রাতে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর প্রয়োজন মনে করি না। কোনো কিছু না ভেবেই হাঁটা শুরু করি আমিদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে আমিদের বাড়ি যেতে 5-6 মিনিটের রাস্তা। আমাদের বাড়ির সাথেই পিচ ঢালা রাস্তা এবং আমিদের বাড়িতে যেতে হলে পিচ ঢালা রাস্তা দিয়ে মাটির রাস্তায় কিছুটা হাঁটতে হয়। যেখান থেকে পিচ ঢালা রাস্তা শেষ এবং মাটির রাস্তা শুরু ঠিক ওই স্থানে একটি চলমান শ্মশান ঘাট রয়েছে এবং মাটির রাস্তার পাশ দিয়ে সারি সারি বড় বড় অনেকগুলো তাল গাছ রয়েছে। আমিদের বাড়িতে যেতে হলে ওই শ্মশানের এবং তাল গাছগুলির পাশ দিয়ে যেতে হবে। আমি পিচ ঢালা রাস্তা শেষ করে মাটির রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। শ্মশান পেরিয়ে যখনই তাল গাছের কাছে গেলাম ঠিক তখনই আমার নাম ধরে তাল গাছের ওপর থেকে কেউ যেন ডাক দিল, কিন্তু আমি পেছন ফিরে তাকাইনি। আমি হাঁটার গতি আরও বাড়িয়ে দিলাম। যখন আরেকটু সামনে আসলাম তখন মনে হলো পেছনে ঝড় বয়ে যাচ্ছে। তখন আমার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে আসলো, শরীর ঘামে ভিজে গেছে। লক্ষ্য করলাম একটু সামনে এগোতেই আবার সেই একইভাবে কেউ আমার নাম ধরে ডাক দিল, কিন্তু তখন মনে হলো ওই ভয়েসটা আস্তে আস্তে চুপ হয়ে গেল। যেমনভাবে একজন মানুষ প্রচুর পরিমাণে চিল্লাতে থাকা অবস্থায় যদি কেউ তার গলা চেপে ধরে সে থেমে যায়, ঠিক ওই রকম। সাথে সাথে পরিবেশটাও স্বাভাবিক মনে হলো। তখন আমি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাতে গেলে দেখি ফোন বন্ধ হয়ে গেছে। তারপরে ফোনটা হাতে করেই আমিদের বাড়িতে পৌঁছে যাই। আমিদকে ডাক দিতেই আমিদ বলে দরজা খোলা আছে, ভেতরে চলে আসতে। আমি রুমে ঢুকেই বলি, আমিদ পানি নিয়ে আয়। আমিদ আমাকে দেখেই বুঝতে পারে আমার সাথে কিছু একটা ঘটেছে। আমি দ্রুত পানি এনে আমাকে দেয় এবং আমি পানি খেয়ে সব ঘটনা আমিদকে খুলে বলি। একটা বিষয় দেখে আমি খুবই অবাক হয়ে যাই। আমিদের রুমে গিয়ে যখন আমি সময় দেখি তখন রাত 2টার বেশি বাজে। আমিদ আর কিছু না বলে আমাকে ঘুমিয়ে পড়তে বলে। অনেক রাত হয়ে গেছে। তখন আমি দোয়া কালাম পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি। কিন্তু মজার বিষয় হচ্ছে পরের দিন থেকে আমার কোনোই অসুস্থতা দেখা দেয়নি। এভাবে কিছুদিন যাবার পর আমার খালাতো ভাইয়ের বিয়ে হয়। ভাইয়াদের ঘর ছিল 2টা। বিয়ের 5-6 দিন পর ভাবি দুপুরবেলা একদিন একটি ঘরে শুয়েছিল। ঠিক তখনই দেখতে পায় তার পায়ের কাছে লম্বা পাঞ্জাবি পরিহিত একটি লোক দাঁড়িয়ে আছে। ভাবি কিছু না ভেবে সজোরে চিৎকার দিয়ে রুমের দরজা খুলে দৌড় দিয়ে বাইরে চলে আসে। আমরা ভাবির চিৎকার শুনে সবাই এগিয়ে আসি এবং চিৎকার করার কারণ জানতে চাইলে ভাবি আমাদের সবাইকে খুলে বলে, কিন্তু আমরা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি, ও কিছু না, হয়তো তোমার দেখার ভুল। আগ্রহবশত তখন আমি বলি, আজকে রাতে এই ঘরে ঘুমাবো একা, দেখি কিছু দেখতে পাই কিনা। যেই কথা সেই কাজ। রাতে একাই ঘুমোতে যাই ঘরে। দোয়া কালাম পড়ে ঘুমিয়ে পড়লাম। মধ্যরাতে এমনিতেই কেন যেন আমার ঘুমটা ভেঙে গেল এবং আমি বুঝতে পারলাম কেউ আমার মাথাটা হাত বুলিয়ে দিচ্ছে এবং সাথে বালিশটা সোজা করে বালিশের ওপর আমার মাথা তুলে দিচ্ছে এবং অনেক লো ভয়েসে কেউ একজন বলল, আর কোনো সমস্যা হবে না, আমি আর কারো সামনে দেখা দেব না। বলল এই ঘরে কোনো ছোট বাচ্চাদেরকে একা না রাখতে। তখন ভয়ে আমার পুরো শরীর শিউরে ওঠে এবং অতি দ্রুত রুমের লাইট অন করি। দেখি কোথাও কিছু নেই।
ভাবলাম মনে হয় স্বপ্ন দেখেছি। এটাও ভাবলাম মানুষ তো ঘুমিয়ে স্বপ্ন দেখে, আমি হয়তো জেগে আছি। যাই হোক, এগুলো সত্যি। ভাবতে ভাবতে অনেক রাত হয়ে যায়। হঠাৎ শুনতে পাই মসজিদে মাইকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে। ঠিক তখনই আমি আবার ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে সবাইকে রাতের ঘটনা খুলে বলি এবং বাচ্চাদের ওই ঘরে কখনো একা রাখতে নিষেধ করি। আমার নানুর ছিল পান খাওয়ার অভ্যাস। আমি নানুর সাথে ঘুমাই। কিছুদিন পরে কোনো এক রাতে প্রতিবেশী এক ভাই নানুর কাছে আসে পান খাওয়ার উদ্দেশ্যে। কিন্তু ওই রাতে আমারও প্রচুর পরিমাণে ঘুম আসে। পান থাকতো আমার রুমে, যেহেতু আমি নানুর সাথে ঘুমাতাম। অন্যদিন হলে ওই ভাইটা পান খাওয়া শেষ হলে চলে যেত, কিন্তু ওই দিন পান খেয়ে নানুর সাথে গল্প শুরু করে। এতে প্রচুর পরিমাণে আমার বিরক্ত লাগে। মন চায় লোকটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেই। ঠিক তখনই শুনতে পাই ওই ভাইয়ের মায়ের কণ্ঠে তার নাম ধরে একটা ডাক দিল। তখনই নানুর থেকে বিদায় নিয়ে ভাইটি চলে গেল, যেহেতু তার মা তাকে ডাকছে এবং রাতও অনেক হয়ে গেছে। পরের দিন সকালে প্রতিবেশী ওই ভাইটা আমার নানুর কাছে এসে বলল, কাল আমার মা বাড়িতে ছিল না, রাতে আমাকে আমার নাম ধরে ডাক দিল, তাহলে কে? আমি তখন বাড়িতে ছিলাম না। নানু তখন বলল, ও কিছু না, হয়তো শোনার ভুল, এই বলে এড়িয়ে যায়। তারপরে আমি যখন বাড়িতে ফিরি তখন কাল রাতের ওই প্রতিবেশীর বলে যাওয়া ঘটনা নানু আমাকে বলে। আমি কোনো একটা কারণে একটু ব্যস্ত থাকায় কথাটিকে এক কানে শুনে অন্য কান দিয়ে বের করে দেই। এবার আসি মূল ঘটনায়। ডিসেম্বর 2021। প্রতিবেশী একটা ভাইয়ের ছেলে, নাম ইমরান। ইমরান মাদ্রাসায় পড়াশোনা করেছে। মাদ্রাসা বন্ধ থাকার কারণে ইমরান বাড়িতে আসে। 2-1 দিন পর ইমরান আমাকে বলে, কাকু চলো আজকে রাতে মাছ ধরতে যাই। আমি ইমরানকে বললাম, আমাদের বিলে তো মাছ তেমন পাওয়া যাচ্ছে না, মাছ পেতে হলে পাশের বিলটাতে যেতে হবে, কিন্তু ওই বিলের শ্মশানঘাট আছে, তাই দুজনে যাওয়াটা ঠিক হবে না। ইমরান বলল, কোনো সমস্যা নেই কাকু, আমি মাদ্রাসায় পড়ি, তুমি জানো তো ভূত পেতনি আমাকে দেখে পালায়, ভয় পাওয়ার কোনো কারণই নেই, চলো দুজনে আজকে ওই বিলে মাছ ধরতে যাব। এক পর্যায়ে আমিও যেতে রাজি হয়ে গেলাম এবং আনুমানিক 8টার দিকে আমি এবং ইমরান লাইট ফুলকচি ট্যাডা নিয়ে বেরিয়ে পড়ি। আমাদের বাড়ি থেকে ওই বিলটা যেতে 30-35 মিনিট লাগে। তো আমি একটা সময় পৌঁছে গেলাম বিলে। আমি ইমরানকে বলে রাখলাম ওই পরিত্যক্ত শ্মশানঘাটের দিকে যাব না এবং সব সময়ই একসাথে থাকব। ইমরান বলল, ঠিক আছে। কিছু সময় ধরে আমরা তেমন মাছ পাচ্ছিলাম না। দুজনেই বলি, মাছ যেহেতু ধরতে এসেছি, খালি হাতে ফিরে গেলে চলবে না, যেভাবেই হোক মাছ ধরে নিয়ে যেতেই হবে। আমরা দুজন একটু আলাদা আলাদা হয়ে যাই। আমি পূর্ব দিকে যাই আর ইমরান পশ্চিম দিকে যায়, কিন্তু বেশি একটা দূরে না। হঠাৎ আমি ভালোই মাছ পেতে শুরু করি। আমি লক্ষ্য করি মাছগুলো নড়াচড়া করছিল। শৈল, টাকি এসব মাছ বেশি পাচ্ছিলাম। মাছগুলো সবই বড় বড় আকারের ছিল। এক কথায় ছোট কোনো মাছ পাচ্ছিলাম না। মাছগুলো যেহেতু নড়াচড়া করছিল না, তাই আমি এক পর্যায়ে ফুলকুচি ট্যাডা রেখে দিয়ে হাত দিয়ে ধরা শুরু করি এবং আমি ভাবি যে অনেক দিন ধরে এই মাছগুলো খাওয়া যাবে। অনেক মাছ পাচ্ছিলাম। হঠাৎ 5-6 হাত বৃত্ত আকারের 1 হাত গভীরতার একটা গর্তে আমার হাত চলে যায়, কিন্তু আমি গর্তটা আগে থেকে দেখতে পাইনি। যখনই আমার পা ওই গর্তে পড়ল, তখনই ওই গর্তের ভেতর থেকে 4-5 কেজি ওজনের একটা বোয়াল মাছ বের হয়ে আসে। আমি দৌড় দিয়ে আবারও দাঁড়িয়ে পড়লাম। আমি দ্রুত ফুলকুচিটা হাতে নিয়ে মাছটি ধরলাম এবং আমার কাছে থাকা ব্যাগে রাখতে গেলাম। আমার ব্যাগটি ছোট থাকার কারণে এবং মাছ বেশি পাওয়ার কারণে ব্যাগটি প্রায় ভরে এসেছিল, তাই বোয়াল মাছটি ব্যাগে রাখতে পারছিলাম না। আমি ভাবলাম ইমরানকে বলবো বোয়াল মাছটি আমার ব্যাগে রাখতে সাহায্য করার জন্য। আমার সামনে সেই পরিত্যক্ত শ্মশানঘাট, এটা দেখে আমার মনে হচ্ছিল পায়ের নিচে মাটি নেই। আমি এখানে কেমন করে আসলাম? শ্মশানে ছিল জোড়া 2টা তাল গাছ এবং একটা বট গাছ। বট গাছের দিকে তাকাতে আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম মাথাবিহীন একটি অবয়ব আমার দিকে তাকিয়ে আছে এবং দেখতে দেখতে সেই অবয়বটি 3টি হয়ে গেল। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। কোনো দোয়াই আমার মনে আসছিল না। চিৎকার করতে চাচ্ছিলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। দৌড় দিতে গেলাম, আমার পা যেন অবশ হয়ে গেছে, পুরো শরীরে কোনো জ্ঞান নেই। ভয়ে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। শুধু একটা কথাই মনে আসছিল, আজ হয়তো আমার শেষ দিন, মৃত্যু অবধারিত, কেউ আজকে আমাকে বাঁচাতে পারবে না।
ঠিক তখনই দেখতে পেলাম ওই অবয়বটি একটিতে রূপান্তরিত হলো। কালো, লম্বা, বিভৎস এবং প্রচুর দুর্গন্ধযুক্ত, মুখে যেন থ্যাতলানো, চোখ দিয়ে আগুন বের হচ্ছিল। আমি দেখি ওই অবয়বটি হাত বাড়ালো যখন, ঠিক তখনই সাদা পাঞ্জাবি পরিহিত 7-8 ফিট লম্বা একটি লোক ওই অবয়বটির সামনে এসে দাঁড়ালো এবং দুজনের ভেতর কিছু না কথা হচ্ছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না, শুধু অসহায়ের মতো তাকিয়েছিলাম। এক পর্যায়ে ওদের মধ্যে কথা কাটাকাটি থেকে মারামারি শুরু হলো। ওইখানে থাকা বটগাছ এবং তালগাছ দুটিতে প্রচুর পরিমাণে ঝড় বইতে শুরু করলো। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। এরপরে আমার আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে আবিষ্কার করলাম ওই বিল থেকে আমাদের বাড়ির মাঝামাঝি একটি রাস্তায়। চোখ মেলতেই দেখলাম ইমরান দোয়া কালাম পড়ে আমাকে ফোঁ দিচ্ছে এবং ওর চোখ দিয়ে পানি পড়ছে। তখন আমি ইমরানকে বললাম, আমি এখানে আসলাম কেমন করে? ইমরান বলল, আমি তোমাকে অনেক খুঁজেও কোথাও না পেয়ে একাই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেই। আমি যখন এইখানে আসলাম তখন শুনলাম তুমি পেছন থেকে ইমরান বলে ডাক দিচ্ছ। আমি লাইট মারার সাথে সাথেই তুমি মাটিতে পড়ে গেলে। আমি দ্রুত তোমার পাশে গিয়ে 4-5 মিনিট দোয়া পড়ে ফু দিলে তুমি চোখ খুললে। কি হয়েছিল তোমার সাথে, আর তুমি এমন কেন করছিলে? ইমরানের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বললাম, তাড়াতাড়ি বাড়ি চলো। যখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তখনই দেখলাম ব্যাগ ভর্তি মাছ এবং বোয়াল মাছটি আমার গামছা দিয়ে বাঁধা। আরেকটি বিষয় খেয়াল করলাম, আমার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। অনেক কষ্টে বাড়ি আসলাম। তারপর সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা খুলে বললাম। তখন আব্বু এবং নানু আমাকে ছোটবেলার সেই হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর তখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বাইরে থেকে অজু করে ভেতরে ঢুকছে। ঠিক তখনই আমরা হুজুরের বাড়িতে উপস্থিত হয়ে গেলাম। হুজুর আমাকে দেখেই কিছু না বলে ভেতরে চলে যেতে বলল। আমরা ভেতরে চলে গেলাম। তখন আব্বু আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলতে শুরু করলো। তখন হুজুর বলল, আমাকে কিছুই বলা লাগবে না, এবং আমাকে উদ্দেশ্য করে বলল, তোমার মনে আছে অনেকদিন আগে তুমি যখন রাতে ঘুমানোর জন্য আমিরদের বাড়ি যাচ্ছিলে তখন কি হয়েছিল? আমি জবাবে বললাম, মনে আছে। তখন হুজুর বলল, একটা দুষ্টু জিন তোমার পিছু নিয়েছিল। ঠিক তখনই একটা ভালো জিন তোমাকে ওই দুষ্টু জিনের কবল থেকে রক্ষা করে। তোমার একদিন রাতে অনেক ঘুম পাচ্ছিল, কিন্তু তুমি একজনের জন্য ঘুমাতে পারছিলে না। তখন ওই লোকটি যাতে এসে খোশ গল্প না শুরু করে, ওই লোকটির মায়ের কণ্ঠে কেউ একজন তাকে ডাক দেয়। ওটাও সেই জিনের কাজ ছিল। আবার একদিন রাতে ঘুমিয়েছিলে, হঠাৎ তোমার ঘুম ভেঙে যায়, তোমার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছিল, তোমার সাথে কথা বলছিল, ওটাও সেই জিনের কাজ ছিল। আজকে যখন তুমি প্রথমে মাছ পাচ্ছিলে না তখন শ্মশানে থাকা একটা জিন তোমার পিছু নেয়, তোমাকে ভুলিয়ে ইমরানের কাছ থেকে আলাদা করে ফেলে, ধীরে ধীরে ওই শ্মশানের কাছে নিয়ে যায়। শ্মশানে থাকা দুষ্টু জিনের উদ্দেশ্য ছিল তোমাকে মেরে তোমার রক্ত খাওয়ার, কারণ ওই জিন সাধারণত পশু পাখির রক্ত খায়। একই সাথে ওই জিনটি অনেক দিন অনাহারে ছিল। যখনই ওই জিনটি তোমার কাছে যেতে গেল তখনই হামজা চলে আসে। হামজা হচ্ছে সেই ভালো জিনটি যে তোমাকে সাহায্য করে। হামজা প্রথমে ওই নরপিশাচটির কিছু করতে চায়নি, কিন্তু ও কিছুতেই বুঝতে চাচ্ছিল না। অবশেষে সেই নরপিশাচটিকে সে মেরে ফেলে। তুমি যখন জ্ঞান হারিয়ে পড়েছিলে তখন হামজা তোমাকে তুলে নিয়ে ইমরানের পেছনে গিয়ে তোমার কণ্ঠে ইমরানকে ডাক দেয়। ইমরান পেছনে ফিরতেই লাইট মেরে তোমাকে খুঁজে পায়, আর তখনই তুমি মাটিতে পড়ে যাও। আমি হুজুরকে বললাম, হামজা কি আমার সাথে থাকে? উত্তরে হুজুর বলল, তোমাকে ছোটবেলায় যখন চিকিৎসা করার জন্য আমার কাছে নিয়ে আসা হয় তখন হামজা আমার ছাত্র ছিল। ওর বাড়ি পাকিস্তানে। হামজা তোমাকে দেখে আমাকে বলে, হুজুর আপনি অনুমতি দিন, এই ছেলের সাথে আমি থাকতে চাই। সামনে ওর অনেক বিপদ আসছে, আমি ওকে বিপদ থেকে উদ্ধার করতে চাই। আমি হামজাকে অনুমতি দেই। সেই থেকে হামজা তোমার সাথেই আছে। আমরা সবাই শুধু হুজুরের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। হুজুরের কথা শুনছিলাম। হুজুরের কথা শেষ হলে এক গ্লাস পানি পড়া দিয়ে তিনি আমাকে খেতে বলেন। আমি পানি পড়া খাওয়ার সাথে সাথেই জ্বর চোখের নিমেষেই উধাও হয়ে যায় এবং হুজুর আমাদেরকে চলে যেতে বললেন। আমরা চলে আসব, এবং দুঃখের বিষয় হুজুর এখন আর আমাদের মাঝে নেই। কিছুদিন আগে এই পৃথিবীর মায়া ত্যাগ করে তিনিও পরপারে পাড়ি জমিয়েছেন। এই ছিল আমার ঘটনা।
তাই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এই চমৎকার ঘটনাটির জন্য। ঘটনাটি অনেক বেশি ইন্টারেস্টিং। আশা করছি যে আপনাদের সবার ভালো লেগেছে এবং আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। দেরি না করে আপনার প্রিয় ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে, সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা প্রচার করতে চাই একটার পর একটা। আমাদের কমেন্ট সেকশানে আপনাদের কমেন্ট চাই। আমাদের ঘটনা ভালো লাগলে থামস আপ দেবেন, সেটাও চাই। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।